পর্ব সংখ্যা ১। গ্রীষ্মের দাবদাহে শহরের জীবন বিপন্ন। হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমট হয়ে যায়, তেমনই গুমট হয়ে গেল। সাদা পাঞ্জাবি আর কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট লুঙ্গি পরিহিত পৌর লোকটি চোখ তুলে একবার আকাশপানে তাকালেন। হঠাৎ করে পরিবেশ গুমট হওয়ার কারণে সে ধরতে পারলেন না। শহরে অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে আসছে অনেক আগে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলো সতর্পে। পৌর লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন। তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনও বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি, তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর লোকটির চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে। ঝড় আসার আগে আকাশে মেঘ গরম গরম শব্দে ঢেকে উঠল। পরপর বাতাস শুরু হলো। বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়ছে দূর ওই মাঠে, আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগলো। লুঙ্গি উঠতে উঠতে সেটা উঠে গেল হাঁটুর কিছুটা উপরে। লুঙ্গি চেপে ধরে পৌর লোকটি আশপাশে একবার ভিতর চোখ বুলিয়ে নিলেন। যখন দেখলেন কেউ নেই, ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে। কপালে তার বিরক্তির ভাঁজ। গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না। গ্রামের তুলনায় শহর গরম বেশি, তাই তিনি এই জায়গায় আসতে একটু দোনামোনা করছিলেন। যখন সৈয়দ বাড়ির সবার বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলী নিজের ছোট ছেলে সৈয়দ শহীদ আহমেদকে দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে, তখন তাকে না চাইতে রাজি হতেই হলো। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকি। সে হুমকির ভয়ে বড় লোকটি আর চেয়ে না করতে পারেননি। মিনমিন করে শহীদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে। হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে। গালি দেওয়ার পর আবার চোখ বুলিয়ে নিলেন। ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কি না। যখন নিশ্চিত হলেন নেই, আরও দুটো গালি দিয়ে দিলেন আজম আলীকে। বড় লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেইন ফটকের সামনে পৌঁছাতেই শুরু হলো ধুলো ঝড়, সাথে উত্তাল পাতাল বাতাস। এক হাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ঠেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে। ভিতরে প্রবেশ করতে সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি বড় লোকটির দিকে স্থির হলো। লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন। সালাম আলাইকুম। সামনে বসা আজমল আলীর রুঢ় গলার আওয়াজ ভেসে আসলো। বয়সের ভারে শরীর নরম হয়ে আসলেও সৈয়দ বাড়ির বড় কর্তা হিসেবে গলার স্বর যথেষ্ট রুঢ় ও স্পষ্ট। বড় লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন, সালাম আলাইকুম। কি সুন্দর করে সালাম করো, বলো আসসালামু আলাইকুম। বড় লোকটি কথা বাড়ালেন না, চোখ নিচের দিকে মার্বেল টাইলসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন। এবার আজমল আলীর উত্তর ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম বলে। অতঃপর রাজভারী কণ্ঠে বললেন, বসো। আজমল আলীর দিকে তাকিয়ে মেহেরুন্নেসার ঠোঁট এলিয়ে হেসে দুপাশে মাথা নাড়ালেন, কোনো সমস্যা নেই বলে। আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন বড় লোকটির দিকে। রাজভারী গলায় জিজ্ঞেস করলেন, জানো তুমি তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? বড় লোকটি ওপর নিচে মাথা নাড়ালেন। আজমল আলী কিছুটা বিরক্ত নিয়ে বললেন, আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে। তুমি বোবা নও যে মাথা ওপর নিচ তোলাচ্ছ। বড় লোকটি ধমক খেয়ে মিনমিন করে আওড়ালেন, ঠিক আছে। আজমল আলী শব্দ করে শ্বাস ফেললেন। বড় ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন মুখের ভাবগতি। তিনি মুখ দেখে খুব ভালো করে পড়ে নিতে পারেন মানুষের মনের কথা। ছেলের মনে এখন কি চলছে তাও খুব সহজে ধরে নিতে পারলেন। ঠোঁটের কোণ বেয়ে বয়ে গেল মৃদু হাসির ফোয়ারা, যা কেউ দেখার আগেই বিলীন হয়ে গেল। নাসির সাহেবের দিকে চোখ ফিরিয়ে তাকাতেই দেখলেন তিনি নিচের দিকে তাকিয়ে খুশিতে গদগদ করছেন। নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবে মিস করবেন না। তাই বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলেও তিনি এতে খুশি। অনেক সময় ভালো কিছু পেতে হলে বড় ছোট জিনিস কোরবানি দিতে হয়, আর এই কোরবানি দিতে তিনি এক পায়ে রাজি। আজমল আলী নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে নিলেন, বড় লোকটির দিকে দৃষ্টি জ্ঞাপন করলেন এবং শান্ত গলায় বললেন, ইমাম বিয়ে পড়ানো শুরু করুন। বড় মেয়ে সৈয়দা ইসরাত নাসিরের সাথে বড় ছেলে সৈয়দা জাইন হিলালের বিয়ে হবে এবং ছোট মেয়ে নুসরাত নাসিরের সাথে আরশ হিলালের বিয়ে হবে। ইমাম সাহেব জি আচ্ছা বললেন।
মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোঁটা এসে ঘরের ভেতর পড়ছে। ছনছন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন। সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইশরাত নাসিরের সাথে নগদ 10 লক্ষ টাকা দেনমোহর, 1 বিঘা জমি ও 20 তোলা সোনা ধার্য করিয়া তুমি কি ইশরাত নাসিরকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকিলে বলো বাবা, কবুল। জাইন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ। ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন। এবারও চুপ। আজমলারি গলা খাকারি দিয়ে জাইনের দৃষ্টি আকর্ষণ করলেন। মোলায়েম কণ্ঠে বললেন, দাদা বলছো না কেন? তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও? জাইন মনে হয় এই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ। কাঙ্ক্ষিত প্রশ্ন আজমল আলী জিজ্ঞেস করতেই পুরুষ আলী ভারী গলায় বলল, কাবির নামায় আরও একটা জিনিস অ্যাড করাবো দাদা। আজমল আলীকে উদ্বিগ্ন হতে দেখা গেল না। তিনি নরম চোখে নাতির দিকে চেয়ে থেকে বললেন, কি দাদা? জাইন অন্তর্ভীতি চাহনে ইশরাতের দিকে স্থির করল। বুদ্ধিদীপ্ত মাঝারি আকারে লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইলসে। ইশরাত এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। চোখের ভাষা বোঝার চেষ্টা করল না। নখ মুখে ঢুকে দাঁত দিয়ে কামড়াতে লাগলো। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজবাড়ি গলায় জাইন বলল, কাবির নামায় লিখুন, সোনা জমি দেনমোহর ছাড়াও আমাকে। কখনো যদি ইশরাত আমাকে ডিভোর্স দিতে চাই বা পারিবারিক জাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চাই, তাহলে যেন আমাকে ওর পিছে ছাড়াতে না পারে। দেনমোহরের জায়গায় আমার নাম লিখুন। আজ থেকেই আমাকে ইশরাতের নামে আমি লিখে দিলাম এই কাবির নামাই, যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দেনমোহর হিসেবে আমি আবার নিজেকে ওকে দিতে পারি। আজমল আলী প্রসন্ন হাসলেন। কাছে ডেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলোতে হাত বুলিয়ে দিলেন। মৃদুকণ্ঠে বললেন, বাপের মতো গাধা হোসনি, এটাই অনেক। তুই এই বয়সে এত বুঝদার, আর তোর বাপ বুড়ো হয়ে গেল তারপরও মাথায় গোবর ঠাসা। জাইন কথা আর বাড়ালো না। ইমাম সাহেব আবার প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন। সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইশরাত নাসিরকে নগদ 10 লক্ষ টাকা দেনমোহর, 1 বিঘা জমি, 20 তোলা সোনা ও স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি এই বিয়ে করতে রাজি আছেন? রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ, কবুল। জাইন এক কাল বিলম্ব করল না। রাজবাড়ি গলায় বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। এবার ইমাম সাহেব ইশরাতের দিকে এগিয়ে গেলেন, যে এতক্ষণ বসে নখ খুঁটছিল আর এখন আঙ্গুর খাচ্ছে। নাসির সাহেব মেয়েকে মাথায় ওড়না টেনে বসতে বলতেই সে ওড়না টেনে বসল। মার্বেল আকৃতির গোল গোল চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা পৌর লোকটির দিকে। নাসির সাহেব বললেন, চোখ নিচের দিকে নামাও ইশরাত। বাবার আদেশ পেতে ইশরাত চোখ নামিয়ে নিল নিচের দিকে। ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন, নাসির সাহেব থামিয়ে দিলেন। ভাঙা গলায় বললেন, আমি বিয়ে পড়াবো আমার মেয়ের। সবাই রাজি হয়ে গেল। ইমাম সাহেব সরে গেলেন, জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার। নাসির সাহেব এবার কমকমে স্বর তুলে বললেন, সৈয়দ হেলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাইন হেলাল নগদ 10 লক্ষ টাকা, 1 বিঘা জমি, 20 তোলা সোনা ও স্বয়ং জাইনকে দেনমোহর হিসেবে ধার্য করিয়া তোমাকে আমি তার কাছে সঁপিয়া দিলাম। তুমি এই বিয়েতে রাজি থাকিলে স্বইচ্ছে বলো আলহামদুলিল্লাহ, কবুল। ইশরাত মায়ের দিকে তাকাতেই মাথা নাড়ালেন ওপর নিচ কবুল বলে দেওয়ার জন্য। চোখ ফিরিয়ে নাসির সাহেবের দিকে তাকাতেই দেখল বাবার চোখ খুশিতে টলমল করছে। মৃদু গলায় নাসির সাহেব আবার বললেন, রাজি থাকলে বলো কবুল। ইশরাত আঙুল মুখের ভেতরে ঢুকে আরাম করে চাবাতে লাগলো। জাইনের দিকে তাকাতেই দেখলো সে কর্মর দৃষ্টিতে তাকে উপর থেকে নিচে পরিদর্শন করছে। আরাম করে বসে ইশরাত বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বিনীত স্বরে বললেন নাকি আদেশ দিয়ে বললেন? পৌর লোকটি ঠিক বুঝলেন না। চুপচাপ গিয়ে সামনের একটি সোফায় বসলেন। চোখ তুলে সামনে তাকাতে চোখের মনের মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমদ। তার পাশে চুপচাপ মাথায় ওড়না টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান। ওনার পাশেই চুপচাপ বসে আছেন তাদের 2 পুত্র, বড় ছেলে সৈয়দ জাইন হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল। দুজনের মুখ থমথমে। বড়জনের বয়স 14 এবং ছোটজনের বয়স 12। হেলাল সাহেবের ঠিক সামনে বরাবর বসে আছেন এবারের 2য় পুত্র, যাকে হাড়কিপটে বলে চেনা যায়। তার নাম সৈয়দ নাসির উদ্দিন। ওনার পাশ ঘেঁষে বসে গম্ভীর মুখ বানিয়ে আছেন ওনার স্ত্রী নাজবিন চৌধুরী। এই দম্পতির 2 কন্যা, বড় কন্যা সৈয়দা ইশরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাসির।
বড় মেয়ের বয়স 8.5 বছর আর ছোট মেয়ের বয়স 7 বছর। আল্লাহর রহমতে ওনার একার 2 মেয়ে, আর কারোর মেয়ে নেই। ছেলে না থাকার কোনো দুঃখ নেই, কারণ উনি ওনার 2 মেয়েকে এই ছোট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করছেন। সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের এই 2 বোন। মাঝ বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির 3য় পুত্র সৈয়দ সোহেব আহমদ, যার পাশ ঘেঁষে বসে আছেন ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান। সেই সন্তানের নাম সৈয়দ ইরহাম সোহেব, যার বয়স 7। ঝর্ণা পাশ ঘেঁষে বসে আছেন রোহিণী, সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ সোহেদ আহমেদের সহধর্মিণী তিনি, যার এক সন্তান সৈয়দ আহান নাওফিল, বয়স মাত্র 2। ড্রয়িং রুম জুড়ে বসে সবার মুখ একবার করে দেখে নিলেন পৌর। সৈয়দ হিলাল আহমদ ছাড়া সবার ভাবগতি ভালো, কিন্তু ওনার মুখে ভেসে উঠেছে স্পষ্ট বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা কিসের জন্য, তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌর লোকটি। কাশির শব্দে চোখ ফিরে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা মেহেরুন্নেসা মায়ার দিকে। আজমল আলীর স্ত্রী, যার কথা ছাড়া সৈয়দ বাড়ির রান্নাঘরের একটা মশলার কৌটা এদিক ওদিক হয় না। আজমল আলী স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিছে হাত ভুলিয়ে দিলেন। স্ত্রীকে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন, মায়া কি হয়েছে? বড় শখের নারী মেহেরুন্নেসা ওনার। যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার ধরন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহেরুন্নেসা নামক এই রমণী। আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলী সেই যে 19 দশকে আটকে ছিলেন মায়াতে, আর এখনও আটকে। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাতের চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু সৌন্দর্য আগের তুলনায় এক রত্তিও কমেনি। তার এই সৌন্দর্য ভাগ নিয়েছে সৈয়দ বাড়ির বড় কন্যা ইশরাত। মেয়েটা যেমন সুন্দরী তেমনই স্বাস্থ্য ভালো, কিছুটা গোলুমুলো টাইপ। মুখে ধরনটা মেহেরুন্নেসার মতো হওয়ার ধরুন সব থেকে বেশি আদর পাই সে মেহেরুন্নেসার কাছ থেকে।